নেভি রঙের পাঞ্জাবি, ঘামে ভিজে সেটা দেহের ভাঁজে ভাঁজে লেগে আছে। বেশ লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে। নিঃশ্বাসের দমকে পিঠটা আস্তে আস্তে ফুলে আবার ধীর গতিতে আগের মতো হচ্ছে। বাইরে থেকে যতটা শান্ত দেখাচ্ছে, ভিতরের অবস্থা 3 গুণ খারাপ। উত্তপ্ত ক্রোধের বেসামাল ক্ষোভকে কন্ট্রোল করছে সে। বন্য জীবজন্তুর মতো বেকাবু কায়দায় ফুঁসছে। কতক্ষণ শিকারের উপর হাত চালাবে সে, কখন নির্মমতার পরিচয় দিয়ে খুন করবে, টুকরো টুকরো করে নিশ্চিহ্ন করার সুখটা অন্তরে মিলবে কখন। নত দৃষ্টি তুলে সামনের দিকে তাকালো। সেখানে মেঝের উপর শুয়ে আছে রানীর ভাই। জানোয়ারটা একটুখানি জলের জন্য হাঁকার করছে। চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মুখটা হাঁ করে আছে। মুখটার উপর জোরে লাথি মারলে কেমন হয়? একই সাথে যদি চোখ ও ঠোঁট থেতলে যায়, ব্যাপারটা কেমন হবে? এই কুলাঙ্গার কতগুলো মেয়ের ইজ্জত নষ্ট করেছে তা হিসেব ছাড়া। টাকার বিনিময়ে কত নারীর ইজ্জত নিলামে করেছে সে। পশুর মতো ভক্ষণশীল স্বভাবের জন্য কত অবলা নারীর প্রাণ গেছে তা অগণিত। এই নর পশুটার জন্য নরম মৃত্যু ঠিক কখনোই না। নেতার জোর, টাকার জোর, ক্ষমতার জোর খাটিয়ে সবকিছু উদ্ধার করেছে। যখন যেটা দরকার ছিল টাকার জোরে সেটাকেও স্বীকার করেছে। এমন মানুষরূপী শয়তান শুধু নারীদের মাঝে সীমাবদ্ধ না, দেশের ভারসাম্য নষ্ট করেছে। চোখের সামনে বহু মেয়ের ছবি ভাসলো। কান্না জড়িত চোখ, নিষ্প্রাণ দেহ, পাশবিক অত্যাচারের দম ছেড়েছে। তাদের শূন্য দেহ তুলে মাটির গর্তে চাপা দেওয়া হয়েছে। কেউ জানলেও না মেয়েটা কে। কে সে? কলেজ ভার্সিটি থেকে ফিরতি পথে মেয়েটাকে রুমা শোকালো। তার বাবা মা অধীর আগ্রহে অপেক্ষায় বসে থাকলো। মেয়েটার কোনোদিনও ফিরল না। এমন বহু কেস কানে শুনেছে জাঙ্কুক, কিন্তু ন্যায় বিচারের সুযোগ নেই। প্রশাসন যেন টাকার উপরে চলে, বিচারের উপরে চলে না। ব্যাপারটা মনে পড়তেই ঝট করে উঠে দাঁড়ালো। চেয়ারের পাশ থেকে বড় একটা রড তুলে প্রচণ্ড জোরে বাড়ি লাগালো। মনে ক্ষোভ মিটিয়ে শরীরে আঘাত করলো সে। পুরো ঘরটা জানোয়ারটার চিৎকারে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আর্তনাদ দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। আর আর করবো না, ছেড়ে দাও জাঙ্কুক, আর করবো না। কথা দিচ্ছি, এই কান ধরছি। জাঙ্কুক ছেড়ে দাও, খুব লাগছে। রডটা দিয়ে 2 হাতে পিটিয়ে চলল জাঙ্কুক। ইচ্ছা মতো পিটিয়ে চলল। চিৎকারের ধ্বনি শুনে বিন্দু মাত্র থামলো না। জানোয়ারের মুখে ছেড়ে দাও শব্দটা মানায় না। ওই মেয়েগুলো আর্তনাদ করেনি? ওরা বলেনি ছেড়ে দাও? টাকার জোরে সবই সম্ভব, তাই না? আরো আগ্রাসী হয়ে পেটাতে থাকলো জাঙ্কুক। ততক্ষণ পর্যন্ত পিটিয়ে চলল যতক্ষণ পর্যন্ত মিনহো এসে জোরপূর্বক টেনে না সরালো। বসকে পিছন থেকে জাপটে ধরে অনেক কষ্টে থামালো। অনুরোধ করতে করতে স্থির চিত্তে বলল, স্যার থামুন, স্যার কন্ট্রোল। রডটা আমার হাতে দিন। না না, একে মারবেন না, হাত নোংরা করবেন না। আপনি আমার কথা শুনুন স্যার, শুনুন। এদিকে বসুন, আগে এদিকে বসুন, মাথা ঠান্ডা করুন। রডটা আমার হাতে দিন। বসুন স্যার, ঠান্ডা হন। জাঙ্কুক ফোঁস-ফোঁস সুরে নিঃশ্বাস নিচ্ছে। মিনহোর তাগদায় চেয়ারে বসে হাত থেকে বড় রডটা ছেড়ে দিতে নেবে, ঠিক তখনই জল শক্ত করে নির্দিষ্ট দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল লোকটা। মিনহো এহেন কাণ্ডে কিছু করতে পারল না। একবার বসের দিকে চাইলো, আর একবার ঘাড় ঘুরিয়ে মেঝের দিকে চাইলো। লোকটা 2 হাত ঠোঁটে চেপে লুটোপুটি খাচ্ছে। স্যার, ওই রুমে যাওয়া যাচ্ছে না, গন্ধ ছড়াচ্ছে। ডেড বডি বেশিক্ষণ রাখা যাবে না। রানী ম্যাম আপনাকে শেষবারের জন্য ডাকছে, যদি আপনি একটু কনসিডার। জাঙ্কুক পাত্তা দিল না। সে আপন মনে কাজ করেই গেল। নিজের মাথাটা একবার ডানে ও একবার বামে কাত করে ব্যায়ামের মতো করলো। জোরে নিঃশ্বাস ছেড়ে এমন ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠল যেন কিছুই করেনি সে। বা হাতের স্লিপস একটু নেমে গেছে, সেটাই ডান হাতে গোটাতে গোটাতে রুম ছেড়ে বেরোলো। লোকটার চিৎকার এখনো কমেনি। লোকটা
অসহনীয় যন্ত্রণায় চিৎকার করে যাচ্ছে। ভয়াল রাত, চারিদিকে অন্ধকার করা পরিবেশ। ছাদ ধুয়ে জল পড়ার শব্দটা ভয় জাগিয়ে দিচ্ছে। একটু আগে বৃষ্টি হয়েছে, মাটির স্যাঁতস্যাঁতে গন্ধে বাতাসে বাতাসে ছড়াচ্ছে। রুমটা আলোহীন, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। গা ছমছমে অবস্থা। রানীর রুমের এক কোণে গুটিয়ে বসে আছে, ভয় কাতরে দৃষ্টি দিয়ে চমকে যাওয়ার মতো কেঁপে কেঁপে উঠছে। এক্ষুনি পিছন থেকে ভয়ঙ্কর কিছু ঘটবে, এই বুঝি মেরে ফেলবে কেউ। হঠাৎ গাছের মর্মর শব্দটা এমন সোচ্চার হলো যেন ডাকিনী আত্মা মুক্তির জন্য উল্লাস করে যাচ্ছে। দিক বেদিক অদ্ভুত সুরে সঞ্চার করছে ভয়। রানী এদিক ওদিক ভয়াতুর চোখে তাকিয়ে মনের ভ্রমে প্রশ্ন করল, কে 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 তুমি? হাসছো কেন? জবাব দাও, হাসছো কেন? অন্ধকারে কিছুই দেখা যায় না, কোনো জবাব এলো না। গাছটা এখনো মরমর করে শব্দ করছে। নিশুতি রাতের জন্য এমন অবস্থা হয়েছে, এখানে সুস্থ মানুষের আনাগোনা চলে না। ভয়ে বুকের রক্ত হিম হয়ে যাবে। জায়গাটা জনমানব শূন্য, বসতি এলাকা থেকে বহু মাইল দূরে। এখানে সূর্যের আলো পৌঁছায় না, জ্যোৎস্নার আলো ঢোকে না। কেউ আন্দাজ করতে পারবে না এখানে তিনটে মানুষ পড়ে আছে, তার মধ্যে একটা মৃত। লাশটা পচে গন্ধ ছড়াচ্ছে, নাকে একটু একটু পাচ্ছে। হঠাৎ খুটখাট শব্দ হলো। তৎক্ষণাৎ রানী কান খাড়া করলো। কেউ তো আসছে, ঠিক এদিকেই আসছে। ধুপ ধুপ করে শক্ত জুতোর শব্দ হচ্ছে। এই স্বর পরিচিত। এটা আর কেউ না, এটা একজনই। দরজা থেকে তালা খোলার শব্দ হলো। জড়সড় হলো রানী। এরপর জং ধরানো দরজাটা শব্দ করে খুলে গেল। ডান পা বাড়িয়ে প্রবেশ করলো সে। চট করে হলুদ বাতি জ্বালিয়ে দিল। রানী সবটাই শুনতে পাচ্ছে। এই তো চেয়ার টেনে বসলো কেউ। রানী দুই হাঁটুর মাঝে মুখ গুজে বসে আছে। মৃত্যু চিন্তায় চোখ দিয়ে দরদর করে অশ্রু ছুটে বেরিয়ে পড়ছে। ভাইয়ের চিৎকারটা শুনতে পেয়েছে সে, এবার তাকে মেরে ফেলবে। অনেকক্ষণ যাবৎ সারা শব্দ না পেয়ে মুখ তুলল রানী। চোখের সামনে ভয়ঙ্কর মূর্তি দেখে চিৎকার দিয়ে উঠল। থরথর করে কাঁপতে লাগলো সে। আহাজারি করতে করতে দুই হাত একত্রে করে বলল, ভুল ভুল হয়ে গেছে। জাংকুককে এই অবস্থায় দেখেনি কেউ, আজ পর্যন্ত নিজেকে এমন অবস্থায় প্রবর্তন করেনি। কোনো সুস্থ মানুষ যদি এই চেহারা দেখতো, সে বোধহয় কল্পনা করতে পারতো না এটা জাংকুক। যদি তের সামনে এই চেহারায় আসতো, তে তখন কি করতো? সে সামনের দিকে মেঝের পানে তাকালো। রানী হু করে কাঁদছে, কম্পিত হাত জোড়া খুব কাঁপছে। ক্ষমা প্রার্থনার মতো কপালে ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করো জাংকুক, ক্ষমা করে দাও। রানীর শেষ আহাজারিটুকু জানিয়ে দিল। সে স্বস্তি চায়, সে মুক্তি চায়। এভাবে অভুক্ত থেকে বাঁচতে চায় না। কপাল থেকে হাত জোড়া নামিয়ে ফেলল সে। কান্নায় ঠোঁট কাঁপতে কাঁপতে বহু কষ্টে বলল, ক্ষুধায় আমি মরে যাচ্ছি, আমার মৃত্যু দাও। জাংকুক অনড় ভঙ্গিতে তাকিয়ে রইল। কিছু সেকেন্ড পর ম্লান ঠোঁটে শ্বাস ছাড়ল। নিরুদ্যম কণ্ঠে বিষণ্ণ চোখে বলল, আমার ভাইটাকে কেন মারলেন মামি? এবার আছড়ে পড়া কান্নায় ভেঙে পড়ল রানী। হাওমাও করে কেঁদে ফেলল। কাকুতি মিনতি জানাতে জানাতে ক্ষমা চাইল। বারবার জোর হস্তে ভুল স্বীকার করলো, কিন্তু লাভ নেই। জীবনের সবচেয়ে বড় ভুল, একটাই ত্রুটি। সে কেন জাংকুকের কলিজায় হাত দিল? ওর কাছে যে বউয়ের চেয়ে ভাইটা আদরের বেশি ছিল, সেটা আদৌ জানতো না সে। ভেবেছিল থেকে সরিয়ে আত্মসৃষ্টি করবে, কিন্তু যখন ব্যর্থতায় নিজেই ফাঁদে আটকে পড়ল, তখন জিওকে সরানো ছাড়া উপায় পেল না। চেয়ারে বসা জাংকুক আবারও বিষাদের সুরে বলল, ওর দোষটা কি ছিল? ওইটুকু ছেলে কি বুঝতো মামি? আপনার শত্রুতা আমার সাথে ছিল। আপনি আমাকে আঘাত করতেন, আমার ভাইটাকে কেন? আজ 3টা বছর ধরে ওর কবরের সামনে যায় না। যেই পর্যন্ত আপনাকে নিজের হাতে শাস্তি না দেব, সেই পর্যন্ত ওর কাছে যাব না। আজও আমি যাইনি। আপনি আমাকে যেই কষ্টটা দিয়েছেন, তার সত্ত্বেও আপনি আমার কাছে ক্ষমা চাইছেন? জাংকুক মাথা নিচু করলো, পাঞ্জাবির হাতায় চোখ ডলে আবারও তাকালো। নিজের ডান কাঁধে তর্জনে দিয়ে নিশানা করে বলল, ওর লাশ এই কাঁধে তুলেছি। এত সহজে দিনগুলো ভুলব না।
আপনার জন্য ভাইয়ের লাশ দাফন করে ডিউটিতে গিয়েছি। আমার অসুস্থ বউটাকে বিছানায় ফেলে ফিল্ডে যেতে হয়েছে। এত সহজে তো জন জাংকুক এগুলো ভুলবে না। আপনার ক্ষমাতে আমি কি সব ফিরে পাবো? এতই সহজ? আপনার ভাই আর আপনি দুটোই জানোয়ার। আমি জানোয়ারদের সাথে জানোয়ারের মতোই ট্রিট করব। বলেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। বুক ফুলিয়ে দম ছেড়ে নিষ্ঠুর একটা হাসি দিল। রানী স্তম্ভের মতো স্থির হয়ে গেছে। আসন্ন ঘটনা নিয়ে যে সকল ছক পাকিয়েছে তা যেন হাসির আদলে ফুটে উঠেছে। জাংকুক রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে শেষবারের মতো মাথা ঘুরিয়ে হিংস্র চাহনি দিয়ে বলল, আপনি আমার থেকেও শান্তি দেননি। ও আপনার কোনো ক্ষতি করেনি। ওর দোষ শুধু একটাই, ও এই জন জাংকুকের বউ। আপনি আমাকে ক্ষতি করতে গিয়ে কতগুলো পাপ করেছেন তার হিসেব আছে? নেই। আপনার জন্য এই মেয়েটাকে কষ্ট দিয়েছি। মেয়েটা এতিম। ওর বুকে কষ্ট দেওয়ার কাহিনী বোঝেন? বুঝবেন? আপনি বুঝবেন না, তবে আমি সেটা বুঝিয়ে দেব। দরজাটা ঠাস করে লাগিয়ে জাংকুক চলে গেল। একবারও পিছু ফিরে তাকালো না। কাটা যখন মিনহোর হাতে দিল, মিনহো তখন বসের দিকে যে গভীর নিঃশ্বাস ছাড়ল। আজকেই কাজ শেষ। এই এলাকায় আর ফেরা হবে না। বসকে আশ্বস্ত করে মিনহো শান্ত সুরে বলল, কাজ হয়ে যাবে স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি সব কিছু ক্লোজ করে দিচ্ছি। আপনি গাড়ি থেকে বসুন। বেলা 12টা। সূর্যের তাপ নেই। ধীরে ধীরে শীতের মৌসুম চলে এসেছে। রাত এখন গভীর হলে ধোঁয়া ধোঁয়া অবস্থা হয়। ফাঁকা স্থানে কুয়াশা জমে। গাড়িটা মোটে রাস্তা ছেড়ে হাইওয়েতে উঠল। বাতাস গরম নয়, বেশ আরামদায়ক। জানলাটা খুলে দিয়েছে জাংকুক। আজ ড্রাইভিং সিটে সে নিজেই বসেছে। পাশে মিনহো চুপচাপ ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে। গতকাল সন্ধ্যার দিকে এদিকে এসেছিল তারা। গোটা রাতটা পেরিয়ে গেছে। এখন দুপুর। আজ স্যারের চাচাতো বোনের বউ ভাত। তিনি কি ঠিক সময়ে পৌঁছাতে পারবেন? প্রশ্নটা করতে গিয়েও কাজমাজও করছে সে। ঠিক ওই সময় পাশ থেকে কাঙ্ক্ষিত বাক্য চলে আসে, আইরিনের বউ ভাত নিয়ে টেনশন করছো? মিনহো বড় বড় চোখে ডান পাশের দিকে তাকালো। বসের দিকে আহম্মকের মতো চেয়ে বলল, জি স্যার। আপনি কিভাবে বুঝলেন? জাংকুক মৃদু ঠোঁটে হাসলো। অর্থাৎ সে এসব বুঝে গেছে। তার চিন্তা হচ্ছে তেকে নিয়ে। মেয়েটা অদ্ভুত আচরণ করছে। রাতে ঘুমায় না, খাওয়াতে মন নেই, সারাদিন পালিয়ে পালিয়ে বেড়ায়। ইদানিং আরেকটা ব্যাপার আশ্চর্য লাগলো, ও রাতে এক রুমে থাকতে চায় না। রাতে অনীহা দেখিয়ে মায়ের রুমে ঘুমাতে যায়। যেইতে বুকের মাথা না রেখে ঘুমায় না, গায়ের স্পর্শ না পেয়ে একদণ্ড ঘুমাতে পারে না, সে কিভাবে আলাদা থাকতে চাইছে? তে কি তবে কোনো কিছুতে ক্ষিপ্ত, নাকি জাংকুকে অজান্তে কোনো ভুল করে বসেছে? এগুলো নিয়ে অন্যমনস্ক হলে তৎক্ষণাৎ মিনহো চেঁচিয়ে উঠল, স্যার সামনে দেখুন। মাথাটা মৃদু কাঁপে স্বাভাবিক হলো জাংকুক। তাড়াতাড়ি গাড়িটা ব্রেক কষে থামালো। রাস্তার মাঝখানে ছোট্ট একটা কুকুর ছোট্ট ছোট্ট পায়ে পারাপার হচ্ছে। বোবা প্রাণীটা আরেকটু হলে পিষে যেত। মিনহো ভুরু কুচকে বিস্ময়ের চাহনিতে বলল, স্যার কি হয়েছে? আপনি কিছু নিয়ে টেনসড? আপনাকে তো কখনো এই অবস্থায় ড্রাইভিং করতে দেখিনি। জাংকুক একটু ভাবনায় পড়ে গেল। সহকারীকে সত্যটাকে বলে দেবে? যদিও মিনহো বিবাহিত, হয়তো বিষয়টা বুঝতে পারবে, কিন্তু একটা প্রেস্টিজের ব্যাপার আছে তো। জাংকুক স্টিয়ারিংয়ে হাত না সরিয়ে রাগঢাক ভঙ্গিতে বলল, কেসটা পার্সোনাল, আই মিন তোমার হেল্প লাগতে পারে। মিনহো আরো উদ্গ্রীব হয়ে বসের দিকে ফিরল। বসকে আরো এক কাঠি বেশি নিশ্চয়তা দিয়ে বলল, আপনি শুধু মুখ দিয়ে বলুন স্যার, মনে করবেন কাজ শেষ। আপনি কিনে হেল্প চান খুলে বলুন। এই মিনহো আপনার এক হুকুমে রাজি। মিনহোর বাড়াবাড়ি রকমের আতিথ্যতা দেখে নিশ্চিত হলো জাংকুক। ব্যাপারটা পুরোপুরি না ভেঙে হালকা একটু জানালো, তোমার ম্যাম নর্মাল বিহেভ করছে না। কিছু বললে একটা অলস অলস ভাব দেখায়। আগে যেমন খাওয়া দাওয়া নিয়ে চাপ দিলে কথা শুনতো, এখন জাস্ট স্কিপ, মানে কথাই শোনে না। আমার কাছে জিনিসটা অ্যাবনর্মাল লাগছে। তুমি কি কিছু আইডিয়া দিতে পারো? তোমারও তো ওয়াইফ আছে, সে কি এমন কিছু করে? মিনহো কিছুক্ষণ ভাবলো, কথাটা নিয়ে নাড়াচাড়া করে বসের দিকে চাইলো। ভাবনা শেষে আক্ষেপের সুরে বলল, ও আমার বউ তো আজীবনই অলস,
কিছু বললে এক কান দিয়ে ঢোকায় আর এক কান দিয়ে বের করে দেয়। ম্যামের সাথে তুলনা দিয়ে কোনো লাভ নেই। আমার বউ তো খাঁটি অ্যাবনর্মাল, আমার একটা কথাও শোনে না। এমন গাঁজাখুরি মার্কা উত্তর শুনে হাসতেও পারছে না জাংকুক। ওকে সিরিয়াস কেস নিয়ে প্রশ্ন করা হলো আর ও কিনা বউকে অ্যাবনর্মাল বানিয়ে ছাড়লো। জাংকুক অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসি আটকাচ্ছে। যদি এই কথাটা তার বউ শোনে, আজ মিনহোর রক্ষে নেই। বসকে নিরুত্তর দেখে ভরকে গেল মিনহো। সে কিছু বুঝতে না পেরে প্রশ্ন করলো, স্যার আপনি কিছু বললেন না যে? জাংকুক নিজেকে কন্ট্রোল করে স্বাভাবিক ফর্মে ফিরল। মিনহোর দিকে বা ভুরু উঁচিয়ে বলল, তোমার বউ রাগ করলে কি করো মিনহো? রাগ কিভাবে ভাঙাও? মিনহো দুঃখের সাথে চোখ নিচু করলো, ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে আবারও বসের পানে চেয়ে চোখ তুলে বলল, স্যার বিষয়টা অনেক সেন্সিটিভ, তবুও বলছি আজ ছোট মুখে পরামর্শ দেব। ভুল কিছু বললে মাফ করবেন। মহিলা মানুষের ভুল ধরতে নেই। তরকারিতে নুন বেশি হলেও গিলবেন, ডালের চুল দেখলেও মজা মজা বলে খাবেন, কিন্তু খবরদার মনের ভুলেও ওদের দোষ ধরতে যাবেন না। যদি ধরেন তাহলে ওই দিনই আপনার সর্বনাশ। আপনার উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বইবে। বিছানায় শোবেন, হাওমাও করে আপনার কান ধুয়ে দেবে। বাথরুমে যাবেন, আপনার জন্য বালতি ভর্তি কাপড় ভিজবে। শার্ট পরতে যাবেন, একটাও ইস্ত্রি করা পাবেন না। আর রান্না বান্না তো বাদই দিলাম। খেতে বসবেন, প্লেট গ্লাস আচার মেরে টেবিলে রাখবে। খুব ভয়াবহ দৃশ্য স্যার। আমার ম্যাম খুব ভালো মানুষ, ওনার মতো সোনার মেয়ে হয় না। আপনি ম্যামের সাথে এক প্লেট ফুচকা নিয়ে খোলাখুলি আলোচনায় বসুন, দেখবেন ম্যাম সব ফরফর করে বলে দিচ্ছে। উনি মাটির মানুষ, মাটির মানুষের সাথে সিমেন্টের তুলনা হয় না। স্টিয়ারিংয়ে থাকা হাতটা হাসির দমকে কাঁপছে। জাংকুক নিঃশব্দে হেসে যাচ্ছে। ফুচকার কথাগুলো অবশ্য মানা যায়, কিন্তু বেচারার কষ্টের নমুনা শুনে হাসি থামানো দুষ্কর। হঠাৎ হাসতে গিয়ে কিছু একটা খেয়াল হলো তার। আচানক হাসি থামিয়ে স্থির হলো সে। তার কাছে আদর চায় না। ও আগের মতো বুকটা ধপ করে উঠল, হৃৎপিণ্ডটা লাফাতে লাগলো। সে যেটা ভাবছে সেটা কি সত্যি? তাড়াতাড়ি পকেটে হাত দিল জাংকুক। মিনহো এর মধ্যে কি হয়েছে স্যার, কিছু খুঁজছেন বলে প্রশ্ন করলো, কিন্তু কোনো লাভ হলো না। জাংকুক হুলস্থুল ভঙ্গিতে কল দিয়ে বসলো। খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করছে সে। বেজান অবস্থায় তৃষ্ণা পেয়ে যাচ্ছে। ফোনটা রিং যাচ্ছে, কল যাচ্ছে, কিন্তু ধরছে না। কোথায় গেছে? জাংকুকের অবস্থা আরো বেজান হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ফোনটা রিসিভ হলো। জাংকুক চোখটা বুজে সিটে হেলান দিল। কলের অপর প্রান্ত থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো, হ্যালো। জাংকুক ঝট করে সিটে সোজা হয়ে বসলো। এরপর তড়িঘড়ি কণ্ঠে বলল, তে শুনছো? তে প্রত্যুত্তরে বলল, জি শুনছি। কোথায় আছেন? ফিরবেন কখন? আইরিনের বউ ভাত, ও আপনাকে খুঁজছে। যেখানেই থাকুন জলদি আসুন। জাংকুক কথাটা বলতে গিয়েও বলতে পারছে না, আটকে যাচ্ছে। বুকের ভিতর ধুকপুকনিটা কমছে না, প্রচণ্ড বেড়ে যাচ্ছে। যদি ঘটনা সত্যি হয়, যদি তাই সত্যি সত্যি। জাংকুক চোখ বন্ধ করলো, বুকে নিঃশ্বাস টেনে নিল। নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, তুমি কি প্রেগনেন্ট? মিনহো চোয়াল ঝুলিয়ে ফেলেছে। দারুণ বিস্ময়ে অবাক হতে গিয়েও শেষমেশ খুশি হলো সে। এটা যেন সত্যি হয়, এটাই যেন হয়। মিনহো ভিতরে ভিতরে খুশিতে ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে জিন ম্যামকে ফোন দিয়ে সবটা জানাতে। জাংকুক উৎকণ্ঠের সাথে ঢোক গিলে যাচ্ছে। তার কান দুটো সুখকর সত্যটা শুনতে চাইছে। তে বলুক না, আর কত অপেক্ষা। ডান কানের ফোনটা ধরা। তে চুপ করে আছে। কেন জানি মনে হচ্ছে মেয়েটা লজ্জা পেয়েছে। নিশ্চয়ই ছোট্ট মুখটা লাল হয়ে গেছে। জাংকুক ধৈর্য ধরে রাখতে পারলো না। চোখ বন্ধ অবস্থায় ব্যগ্র সুরে বলল, তে শুনছো? তুমি কি প্রেগনেন্ট? তে চুপ করে আছে। মানুষটা যদি সামনে থাকতো, তার মুখটা ধরে চোখে চোখ রেখে মিষ্টি করে হাসতো। তার বুকটার মধ্যে মাথা রেখে শরীরটা জড়িয়ে ধরতো। হৃদস্পন্দনের মাঝে ডুবে গিয়ে আস্তে করে বলতো, হ্যাঁ সত্যি। ওই সময় জাংকুকের মুখটা কেমন হতো, খুশিতে কেমন করতো, তার উজ্জ্বল মুখখানা কেমন হাসিতে ঝলমল করতো। এর মনের কোণে একমাত্র মুখটা কল্পনা করে যাচ্ছে।
কি দারুণ একটা হাসি দিয়েছে। এই হাসি যেন অমায়িক সুন্দর। তার ঠোঁটে লেগে থাকা আনন্দটুকু তে গভীরভাবে টের পাচ্ছে। তার বুকের ভিতরটা শান্তির প্রদীপে আলোকিত। খুব অস্থির অনুভব করছে তে। মানুষটার মুখোমুখি কি করে হবে? আজকের পর থেকে আলাদা চোখে দেখবে। যেই অপেক্ষার জন্য মাঝে মাঝে পেটে হাত রাখতো, সে কি আজও হাত বুলিয়ে দেবে? ওপাশ থেকে টুটটুট শব্দ শোনা যাচ্ছে। তে কলটা কেটে দিয়েছে। কান থেকে ফোনটা নামাতেই সেকেন্ডের ভিতরে টুংটাং করে মেসেজ ঢুকলো। জাঙ্কুক হাসি দিয়ে যেই না নিজের ঠোঁটটা কামড়ে বসলো, তার চোখটা ঝাপসা হয়ে গেল। 3 মাস চলছে। মোবাইলটা ঠোঁটে রেখে চুমু খেলো সে। লেখাটার উপর পরপর দুটো চুমু বসালো। জাঙ্কুক চোখ জোড়া আর খুলল না। মোবাইলটা ঠোঁট থেকে নামালো না। সবার প্রথমে যেই মাসুম চেহারাটা তার চোখে ভাসলো, যাকে নবজাতক হিসেবে প্রথম কোলে তুলেছিল, তাকে প্রতিটা কথা, প্রতিটা অক্ষর উদ্দেশ্য করে মনে মনে বলল, ভাবছি আমার ছেলে হলে তার নামটা তোর নামে দেব, কিন্তু দিলেও আমি দুঃখ পাবো। আমার ছেলের নাম ধরে যতবার ডাকবো, আমার চোখে শুধু তোর ছবি আসবে। মানুষ আমার কথা শুনলে হাসবে। আমার উপর যে পুরুষ মানুষের ট্যাগ লাগানো। মানুষের ধারণা পুরুষ মানুষ পাথরের মতো, পাথর সহজে ভাঙে না। তোর বউটা আমাকে সব দিল রে জিহো। দেখ আমার জীবনে কি ফিরিয়ে দিল। তুই ভালো থাকিস ভাই, তোকে কোনোদিনও ভুলবো না। জাঙ্কুক পাঞ্জাবির পকেট থেকে অক্ষত চিরকুটটা আস্তে করে খুলতেই নীরব হয়ে গেল। লেখাটা অজস্র বার পড়ল, বারংবার পড়ল। টুপ করে এক ফোঁটা অশ্রু চিরকুটে পড়ে গেল। আমার মধ্যে ছোট্ট একজন বেড়ে উঠছে। ধীরে ধীরে ছোট্ট ছোট্ট হাত বানিয়ে বড় হবে। কদিন পর আপনি তাকে ছুঁতে পারবেন। জাঙ্কুক সাহেব, আপনি কি খুশি? বৌভাত উপলক্ষে আইরিন ও সুবিনের বাড়ি এসেছে। সঙ্গে এসেছে অতিথিরাও। সন্ধ্যা এখন 7টা। জাঙ্কুকদের বাড়ির লন সাইডটা ছোট করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। খুশ গল্পের জন্য মানুষ সেখানে ব্যস্ত। তে শরীরের কথা চিন্তা না করে এটা ওটা বাড়িয়ে দিচ্ছে। দূর থেকে সেটাই জিমিন কটমটের চোখে তাকিয়ে দেখছে। যদি ভুলবশত পা পিছলে যায়, এই সময়টা একটু দেখে শুনে চলতে হয়। কিন্তু তেটা আর শুনছে কোথায়? আজ ভাইয়া ফিরুক, জিমিন সব বলে দেবে। কোনো ওয়াদা টোয়াদা শুনবে না আর। যেখানে স্বাস্থ্যের কথা চলে আসবে, সেখানে এক চুলো দেরি না। জিমিন প্রথমেই ভাবলো জিনকে সবটা শোনাবে। চিন্তাটা আটসাট করে ভাবতেই বিকট শব্দে গাড়ি ঢোকার শব্দ হলো। জিমিন মুখ ফিরিয়ে গেটের দিকে চাইতেই মুখে প্রসন্ন হাসি ফুটে উঠল। আইরিন শব্দ শুনে জানলার দিকে তাকালো। মুচকি হাসি দিয়ে সুবিনের উদ্দেশ্যে বলল, ওই তো ভাইয়া এসে গেছে। সুবিন ভাই, নিচে চলো। এই ওঠো, তুমি না ভাইয়াকে আজ বাংলা ওয়াজ দেবে? চলো চলো, এক্ষুনি চলো। আরে ওঠো না রে বাবা, ঘোড়ার মতো শুয়ে আছো কেন? ফোনে কথা বলছিল সুবিন। আইরিনের মুখে ভাই ডাক্তার শুনে ভুরু কুচকে তাকালো। কলটা কেটে দিয়ে মেজাজ নিয়ে বলে উঠলো, কি বললি আর একবার বল। আইরিন তৎক্ষণাৎ জিভ কামড়ে বসলো। অপ্রস্তুত হাসি দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, আরে ভুলে বলেছি, সরি, সত্যি আর বলবো না। এখন চলো চলো, ভাইয়ার সাথে দেখা করে আসি। গাড়িটা ঢুকতে দেখে তে তাড়াতাড়ি পালিয়ে গেল। কাজের বাহানা দিয়ে রান্নাঘরে চলে এলো। জাঙ্কুকের সামনে যাবে না। একদিকে লজ্জা, অন্যদিকে জেদ। কথাটা সে কালই জানাতো। শুধু শুধু একটা দিন অপেক্ষা করলো। কাল কেন উধাও হলো? এগুলো কেমন স্বভাব? এখনো যদি উধাও উধাও খেলে, তাহলে কি হবে? দেখি আর একা আছে। পেটের জনকে নিয়ে এখন সংখ্যায় 2 জন হয়েছে। এখনো যদি তার সাথে অমানবিক আচরণ করে, তে চরমভাবে কথা শোনাবে। এসব আবল তাবল চিন্তা নিয়ে তে যখন ভাবছিল, তখন রান্নাঘরে জিনের আগমন হলো। তিনি সুন্দর করে জানালেন 2 কাপ চা বানিয়ে অতিথিকে দেওয়ার জন্য। তে সেই মতো আপ্যায়ন করতে গেল। হঠাৎ আয়ু এসে হাজির। চিন্তিত মুখে কাঁদো কাঁদো চেহারায় বলল, আমার রিংটা খুঁজে পাচ্ছি না ভাবি। পিওর গোল্ডের রিং হারিয়ে গেল। প্লিজ ভাবি, একটু খুঁজে দাও না। খোঁজাখুঁজির ম্যাটারে তোমার লাক ভালো। যাই খুঁজো পেয়ে যাও। প্লিজ প্লিজ রক্ষা করো। ওটা না পেলে খুব বিপদে পড়বো।
তে কিছুক্ষণ ভেবে আংটি খুঁজতে রাজি হলো। চায়ের ট্রেটা ওকে ধরিয়ে খুঁজতে খুঁজতে বেরিয়ে গেল। আয়ুর ভাষ্য মতে আংটিটা গ্যারেজের কাছাকাছি পড়েছে। তে ভেবেই পাচ্ছে না আয়ু গ্যারেজে কেন গেছে। তবুও বেচারির জিনিসটা খুঁজতে গিয়ে গ্যারেজে চলে গেল সে। গ্যারেজটা নিরিবিলি, এদিকটায় কেউ নেই। গ্যারেজটাতে আলো যতটুকু দেখা যাচ্ছে ততটুকুতে তে দেখছে এদিকটাতে চমৎকার ঘাস হয়েছে, সবুজে সবুজে মাটি ঢেকে সুন্দর দেখাচ্ছে। তে ঘাসের ফাঁকে ফাঁকে দৃষ্টি ঘোরাতেই হঠাৎ পিছন থেকে খসখস শব্দ হলো। তে কানের পিছনে চুল গুঁজতে গিয়ে যেই মুখ ঘোরাতে নেবে অমনি পিছন থেকে একজোড়া হাত থেকে শূন্য তুলে ফেললো। থেকে একটু নড়াচড়ার সুযোগ না দিয়ে সবার আড়ালে বাড়িতে প্রবেশ করলো। সিঁড়ি ভেঙে নিজের রুমটায় গিয়ে দরজা লাগিয়ে দিল সে। এইটুকু সময় তার একান্ত, এখানে অন্যের হস্তক্ষেপ চাইবে না সে। দুই হাতের মধ্যে কুড়িয়ে নেওয়া থেকে বিছানায় শুয়ে দিল। বিছানার ধার ঘেঁষে ফ্লোরে বসলো জাংকুক। তের দিকে নির্মল দৃষ্টি মেরে বলল, আমাকে কেন বললে না? তে উত্তর দিল না। তার ডান হাতটা টেনে নিজের গালে চেপে রাখলো। কিছু সময় অপেক্ষা করে বলল, আপনার জন্মদিনে জানাতাম, তাই গোপন রেখেছি। জাংকুক হাসতে গিয়েও উদাস চোখে চাইল। ওর নরম তুলতুলে গালটা ছুঁয়ে না সূচকে বলল, আমি জন্মদিন মানি না। তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কাজটাকে সে খারাপ করেছে। জাংকুক ওকে চমকে দিয়ে অদ্ভুত কাণ্ড করলো। শাড়ির নিচে হাত গলিয়ে পেটের উপর হাত রাখলো। আলতো স্পর্শে ছুঁয়ে ছুঁয়ে নম্রসুরে বলল, আমাদের প্রথম সন্তানও, তাই না? সহজ স্বীকারোক্তি দেখে তে অশ্রুসিক্ত হলো। তাদের প্রথম সন্তান, তাদের নিখাত ভালোবাসার চিহ্ন। দুজনের কাছ থেকে একটু একটু করে তাদের ছোট্ট সোনাটা আসবে। তে পরম আবেশে পেটের উপর হাতটা শক্ত করে চেপে ধরল। এরপর বলল, আপনি খুশি? জাংকুক প্রচন্ড বিহ্বল হয়ে থেকে জাপড়ে ধরল। সে বলতেও পারছে না সে কতটা খুশি, কতটা আনন্দে প্রাণ চঞ্চল। তার তার প্রথম সন্তান, তার শরীরের অংশ, তার রক্ত, তার চিহ্ন। ভাবতে ভাবতে প্রচন্ড শিহরণ অনুভব করলো। দাঁত জোড়া শক্ত করে কঠোর হলো সে। তেকে আরো কঠোর করে আবদ্ধ করলো। জিহর পর এটাই হবে তার সবচাইতে কাছের ব্যক্তি, তাকে বাবা বলে ডাকার একজন মানুষ। গভীর থেকে গভীর অনুভূতিতে তলিয়ে যাচ্ছিল জাংকুক। তাকে কেউ আদরে কণ্ঠে বাবা বলে ডাকবে, ছোট্ট ছোট্ট হাতে তর্জনী ধরবে। টলমল করে দুই চোখের কর্নিশ ভিজে যাচ্ছে। বিহবল সুখে গা ভিজে জাংকুক শান্ত হলো। খুব কষ্টে ঢোক গেলে প্রাণোচ্ছল কণ্ঠে বলল, আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেছে তে, আমি বোঝাতে পারবো না বাবা হওয়ার অনুভূতিটা কতটা সুখের। আমার শরীরে ঠান্ডা কিছু বয়ে যাচ্ছে, আমি বোঝাতে পারবো না কতটা খুশি। আমি কিছুই করতে পারবো না। জীবনের অক্লান্ত ধারার সময়গুলো পেরিয়ে যাচ্ছে। কখনো সুখ এসে পুলকিত করে, কখনো দুঃখ এসে ভেঙে যায়। কিছু মানুষ এসে যুক্ত হয়, কিছু মানুষ হারিয়ে যায়। বদ্ধ নিরালায় থাকতে থাকতে কেউ মরে যায়, কেউ খোলামেলা আকাশ পেয়ে বেঁচে যায়। জীবনের নিয়ম বোধহয় এমনই, কখনো সুখ কখনো দুঃখ, কখনো হাসি কখনো কান্না। তবুও আমরা শেষটার জন্য মরিয়া, যেন শেষটুকু, শেষ ছন্দটুকু পূর্ণ হোক। গর্ভকালীন পুরোটা সময় কাটিয়ে আজতে হাসপাতালে ডেলিভারি রুমটায় শুয়ে আছে। পাশেই ছোট্ট একটা টুলে বসে মাথায় হাত বুলে যাচ্ছে লোকটা। একদিন এই লোকটাকে অসভ্য বলে ডেকেছিল। মানুষটা কোনোদিনই অসভ্য ছিল না, বরং পরিস্থিতি তাকে অসভ্য চেহারায় দেখিয়েছিল। তেকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে কোমলসরে বলল, ভয় লাগছে? তে প্রচণ্ড ব্যথা অনুভব করছে। চোখের কোণ দিয়ে অনবরত জল ঝরছে। প্রসব বেদনায় তার শরীরটা ভেঙে আসছে। তবুও তার চোখে প্রসন্ন হাসি ছুড়ে বলল, না, আপনার বাঘিনী ভয় পায় না। এক পলকের জন্য থেমে গেল জাংকুক। এই তো আর কিছু সময়, এরপর জীবনের শ্রেষ্ঠ আনন্দের উপহারটুকু তাদের হাতে আসবে। তার কোলের মধ্যে ছোট্ট কেউ ঘুমিয়ে থাকবে। ছোট্ট ছোট্ট লালচে নরম আঙুল তুলে চুমু খাবে। জাংকুক মুখ নামিয়ে তের কপালে আদরের পরশ দিল। ফোলা পেটটায় আর একবার হাত বুলে বলল, এখন উঠি, ঠিক আছে? দ্রুত আমার মেয়ে সহ চলে এসো। তোমাদের দুজনকে আমি বুকে আগলে রাখবো। তোমাকে যেভাবে রেখেছিলাম আমার মেয়েকে তার চেয়েও বেশি গুণ ভালো রাখবো। তুমি সুস্থ হয়ে চলে এসো।
আমি আর কিছুই চাই না। প্রসব বেদনায় মুখ লাল হয়ে আসছে। কি পরিমাণ ব্যথা হচ্ছে তে বলতে পারবে না। শরীরের নিম্ন ভাগ যেন ছিঁড়ে যাচ্ছে। জাংকুক ভিজিট শেষ করতেই ডাক্তার দুজন প্রবেশ করলো। যদিও নর্মাল ডেলিভারির জন্য কথা বলা আছে, কিন্তু বিপদের কথা বলা যায় না। পুরো ফ্লোর জুড়ে জিন, আয়ু, যিশু কেউ বাদ যায়নি। তের কথা শুনে সকলে ছুটে এসেছে। বন্ধুর এই সময়টুকুতে আবারও হাজির হয়ে যায় সবাই। জাংকুক আর যে জায়গায় দাঁড়িয়ে আছে কয়েক যুগ আগে একই কায়দায় চিন্তিত ছিল। সেদিন দুশ্চিন্তায় ছিল মা ও ভাইয়ের জন্য, আর চিন্তিত বউ ও মেয়ের জন্য। সময় যেন কাটছেই না। অস্থিরভাবে পায়চারি করতেই সারিবদ্ধ চেয়ারে বসলো, কিন্তু স্বস্তি পেল না। আবার উঠে দাঁড়ালো, বন্ধ দরজার দিকে চিন্তিত মুখে তাকালো। মনে মনে জাংকুক শুধু একটা জিনিসের আশা করছে, দুটো মানুষ যেন সুস্থ সবল হয়ে ফিরে আসুক। তার তে, তার মেয়ে, দুটো প্রাণ যেন সুস্থ থাকুক। তের কাল রাত থেকে ব্যথা উঠেছে। সেই কখন থেকে ব্যথাটা সহ্য করে আছে, আর যেন কষ্টটা নিতে পারছে না। জাংকুক মায়ের দিকে চাইলো, দৃষ্টি ঘুরিয়ে সকলের দিকে এক এক করে তাকাতে লাগলো। সবাই চিন্তিত। সময়ের পাল্লা আরো ঘন্টা অতিক্রম হলো। অবশেষে সেই সময়টি চলেই এলো। দরজার ভিতর থেকে নবজাতকের কান্নার সুর ভেসে এলো। সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো। নবজাতকের কান্নাটা জানান দিচ্ছে সে এসে গেছে। মায়ের গর্ভ ছেড়ে পৃথিবীর আলো দেখেছে। সকলের মাঝে সুখের আবেশ। কিছুক্ষণের ভিতরে দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলো। ভদ্রমহিলা ছোট্ট শিশুকে কোলে নিয়ে সকলের সামনে এসে বলল, মা মেয়ে দুজনেই সুস্থ, চিন্তার কারণ নেই। জাংকুক সাহেব, এই নিন, আপনার স্ত্রী বারবার বলছেন আপনার হাতে যেন সুস্থ মেয়েকে তুলে দিই। আপনার স্ত্রী এখন ঘুমিয়ে আছেন, ওনাকে বিরক্ত করা যাবে না। কাপড়ে মোড়া ছোট্ট প্রাণটাকে করে নিল জাংকুক। আবারও পুরনো দিনের মতো দৃশ্যটা মনে পড়ে গেল। এমন করেই একদিন ছোট্ট জিওকে কোলে নিয়েছিল। এইটুকুনি মুখ, ঘুমন্ত চোখ, লাল টকটকে ঠোঁট, দুটো ক্ষুদ্র হাত নরম নরম আঙুলে মুঠো করে আছে। এই হাতটাই একদিন জিও ধরেছিল। আজ সেখানে নিজের মেয়ে ঘুমিয়ে আছে। মায়াভরা মুখটার দিকে যে জাংকুক পরিতৃপ্তির হাসি দিল। কপালে ছোট্ট চুমু খেয়ে ঘুমন্ত মুখের দিকে চেয়ে বলল, তুমি আমার তেকুকি সোনা। জাংকুক সবার সামনে অশ্রু ছেড়ে দিল। আজ কেন জানি নিজেকে আটকাতে পারল না। তার বুকটার কাছে ছোট্ট প্রাণটা ক্ষণে ক্ষণে পুরনো দিনগুলোকে তাজা করে দিচ্ছে। ঠিক একইভাবে সেই মানুষটার নামকরণ করেছিল জাংকুক নিজেই। চতুর্দিক দিয়ে সবাই জাংকুককে ঘিরে ধরল। আয়ু, সুগা সবাই চারিদিকে ঘিরে প্রাচীরের বলয় আকারে জড়িয়ে ধরল। সবাই যেন একই সুরে একই আমোদে বলে উঠল, এবার কিন্তু ট্যুরটা চাই। হ্যাপি এন্ডিং। তো এখানেই গল্পটা শেষ হলো। গল্পটা অনেক বড় ছিল, অনেক দিন ধরে চলছিল। অনেকে হয়তো আগেই ধৈর্য হারিয়ে বোর হয়ে গেছো, অনেকে এই পর্যন্ত গল্পটা দেখে গেছো। তাই তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এ পর্যন্ত আমার পাশে থাকার জন্য। তো সবাই অবশ্যই প্রে করো যেন আমাদের তে, জাংকুক আর তাদের টেকুকি বাবুটা সব সময় সুস্থ আর হাসি খুশি থাকে। ডোন্ট বি স্যাড। আমি কিন্তু আবারও হাজির হব তোমাদের কাছে নতুন নতুন গল্প নিয়ে। আশা করব সেই সব গল্পকেও তোমরা এই গল্পটার মতোই এতটা ভালোবাসা দেবে। আচ্ছা, একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা তোমরা হয়তো অনেকেই জানো না, আমার এই চ্যানেলটা ছাড়াও আরও দুটো চ্যানেল আছে। চ্যানেলের লিংক আর যাবতীয় ইনফরমেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর হ্যাঁ, দিবানা স্টোরিটা কন্টিনিউ করব, রিল্যাক্স। তবে আমার আরেকটা চ্যানেলে একটা স্টোরি কন্টিনিউ হচ্ছে, কিন্তু আমি জানি তোমরা অনেকেই এখনো দেখোনি, তাই বলছি তাড়াতাড়ি ওই চ্যানেলে যাও। চ্যানেলের নাম টেকুক স্টোরি টেলস, আর গল্পের নাম মাই সিও হাজবেন্ড। আরে আরে চিন্তা করো না, আমি বললাম তো ডেসক্রিপশনে আমি সবকিছু ডিটেলস দিয়ে দেব। তো যাও তাড়াতাড়ি চেক করে এসো। তো চলো, বাই, টেক কেয়ার, আই লাভ ইউ।